26 জানুয়ারি সাল 2001 ভারতবর্ষের তিনটি মেগা সিটি কলকাতা, বেঙ্গালুরু আর হায়দ্রাবাদে হাজার হাজার জনগণ সকাল 9টায় জড়ো হয় একটা বড় বাড়ির সামনে। পুলিশের বারংবার বাধা দেওয়া সত্ত্বেও তারা একরকম হুড়মুড়িয়ে ওই বড় বাড়িতে ঢুকে পড়ে, যার নাম ছিল বিগ বাজার। কারণ ওই দিন সবচেয়ে সস্তা দিন হিসাবে মেগা সেল চলছিল সেখানে। দেখতে দেখতে আগামী 10 বছরে বিগ বাজার হয়ে পড়ে ভারতের সবচেয়ে বড় সুপার মার্কেট চেন, যেটি সারা ভারতে প্রায় 120টিরও বেশি শহরে 300রও বেশি আউটলেট খুলে আধুনিক শপিং এক্সপিরিয়েন্স এনে দেয় মধ্যবিত্ত ভারতীয়দের কাছে। হয়ে পড়ে ইন্ডিয়াস ফার্স্ট গ্লোবাল শপিং ডেস্টিনেশন। অথচ কি এমন হলো যে রাতারাতি একটার পর একটা আউটলেটে শাটার নামতে থাকে এবং কোনো কিছু বোঝার আগেই ফাইনালি বন্ধ হয়ে যায় মধ্যবিত্ত ভারতীয়র শপিং সেন্টার বিগ বাজার। আর আজ এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক যে কি এমন হয়েছিল যে এত ফেভারিট শপিং ডেস্টিনেশন হঠাৎ বন্ধ হয়ে গেল। কি কি কারণ এমন গ্লোবাল শপিং এক্সপিরিয়েন্সকে বন্ধ করতে বাধ্য করলো। চলুন, গল্পটা অবশ্যই শুরু হবে 1985 সালে, যখন মহারাষ্ট্রের তৎকালীন বোম্বে শহরে কিশোর বিয়ানি নামে এক যুবক, যিনি এই গল্পের নায়কও বলতে পারেন, তিনি পটলুন নামে একটি রেডিমেড পোশাকের দোকান খোলেন, যেখানে আধুনিক স্টোন ওয়াশড ফেব্রিকের মডার্ন ধরনের প্যান্ট বিক্রি করতেন তিনি। দেখতে দেখতে সেই দোকানের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে 2 বছরের মধ্যেই তিনি নিজের ব্র্যান্ডের পোশাক ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করেন এবং তার নাম দেন প্যান্টালুনস, যে নামের পিছনে পতলুন বা দেশীয় ভাষায় প্যান্ট গুরুত্ব পেয়েছিল। এই প্যান্টালুন ব্র্যান্ডের প্যান্ট এতটাই আধুনিক মানের ছিল যে লোকের মধ্যে ক্রেজ বাড়তে থাকে এই ব্র্যান্ডের প্রতি। এবং দেখতে দেখতে 1995 সালের মধ্যে সারা দেশে 72টি ফ্র্যাঞ্চাইজি আউটলেট খুলে যায় প্যান্টালুনসের। আর ততদিন প্যান্টালুনের ট্রাউজারের পাশাপাশি শার্টস, জিন্স, টাই এইসব ম্যানুফ্যাকচারিংও শুরু হয়ে যায়। ততদিনে কিশোর বিয়ানি বুঝতে পারেন যে ভারতে শপিং মল ধরনের রিটেল স্টোর ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে চলেছে। বিশেষ করে ততদিনে শপার স্টপের আউটলেট যে গ্লোবাল শপিং এক্সপিরিয়েন্স দিতে শুরু করেছে, যেখানে একই প্রোডাক্টের একাধিক সাইজ, ভ্যারাইটি, সংখ্যা মানুষকে শপিং মলের প্রতি আকর্ষিত করছে। এটা দেখে তিনি প্রথম প্যান্টালুনসের 10,000 স্কোয়ার ফিটের মেগা শোরুম খোলেন কলকাতায়, যেটা তৎকালীন কলকাতার সবচেয়ে বড় রিটেল শপিং মল ছিল। আর বলাই বাহুল্য, কলকাতার প্যান্টালুনস ভীষণ সফল হয়। মানুষ এখানের পোশাক ভীষণ পছন্দ করতে থাকে এবং কলকাতা শহরে ভ্রমণ ইনকমপ্লিট হয়ে যেত এই প্যান্টালুনসে একটা ভিজিট ছাড়া। এবং এই সফলতা দেখে 1999-এর মধ্যে সারা ভারতে প্যান্টালুনসে 13টা এমন মেগা শোরুম খুলে যায় এবং ততদিনে কিশোর বিয়ানি ভারতের ফ্যাশন রিটেল টাইকুন হয়ে গেছেন। কিন্তু তিনি তো এখানেই থেমে থাকার নন। তিনি দেখেন যে ভারতীয়দের মোট খরচের মাত্র 8%ই শুধু পোশাকে খরচ হয়। তিনি চেয়েছিলেন এমন একটা বিজনেস মডেল যেখানে মানুষের 50% খরচ হবে তার আউটলেটেই। তাই তার জন্য ছিল এমন একটা বিজনেসের যেখানে পোশাক ছাড়াও দৈনন্দিন ব্যবহারের সমস্ত কিছু, মুদিখানার দ্রব্য থেকে ইলেকট্রনিক্স, কসমেটিক্স থেকে ছোটদের খেলনা, সবই পাওয়া যাবে একই দোকানে, একই ছাদের নিচে। আর এই ভাবনা থেকেই বিগ বাজার মডেল তৈরি হয়। এই বিগ বাজার নাম দেওয়ার পিছনেও অনেক পরিকল্পনা লুকিয়ে আছে। কারণ সেই সময় বেশিরভাগ মানুষ, বিশেষ করে ভারতের মধ্যবিত্ত মানুষ, ঝাঁ চকচকে শপিং মলে ঢুকে জিনিস কেনাকে বিলাসিতা মনে করত, ভাবতো ওখানে বেশি দাম। তাই বাজার শুনলে মনে হবে দেখাই যাক কেমন দাম। আর তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন যে একবার যিনি ঢুকবেন তিনি বারবার আসতে চাইবেন, সেই রকম এক্সপিরিয়েন্স তিনি দেবেন তার দোকানে। কারণ তিনি চেয়েছিলেন সবচেয়ে সস্তা আর সবচেয়ে আচ্ছা জিনিস থাকবে সেখানে। প্লাস সেলসম্যান হবে একেবারে সাধারণ, হাইফাই পোশাক টাই পরা নয়, বন্ধুর মতো, যার কাছে সাধারণ মানুষ অ্যাপ্রোচ করবেন সহজে। এবং বলাই বাহুল্য, ভীষণ সফল হয় এই উদ্যোগ। 2001 সালেই প্রথম 3টি মেগা স্টোর, যেটা কলকাতা, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুতে ওপেন হয়, তা ভীষণ সাকসেস এনে দেয়। বিগ বাজার এতটাই সফল হয় যে আগামী কয়েক বছরের মধ্যে সারা ভারতে 100রও বেশি আউটলেট খুলে যায়। কিন্তু কিশোর বিয়ানি এখানেই থেমে থাকলেন না। তিনি 2005 সালে বেঙ্গালুরুতে 1,20,000 স্কোয়ার ফুট জায়গা জুড়ে খোলেন সেন্ট্রাল মল, যেটা শুধু শপিং মল না হয়ে একটা শপিং ডেস্টিনেশনে তৈরি হয়, যেখানে শপিং, এন্টারটেনমেন্ট, ফুডিং সব কিছু এক জায়গায় পাওয়ার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এটাও এতটা সফল হয় যে পুনে, হায়দ্রাবাদ এবং কলকাতাতেও সেন্ট্রাল মল খোলা হয়। আর 2006 সালে এই সমস্ত ব্যবসাকে ভালোভাবে ম্যানেজ করবার জন্য কিশোর বিয়ানি একটা আমব্রেলা কোম্পানি খোলেন, যার নাম দেন ফিউচার গ্রুপ, যার আন্ডারে প্যান্টালুনস, বিগ বাজার এবং সেন্ট্রাল মল ম্যানেজ করা হয়।
এবং কিশোর বিয়ানি ইন্ডিয়ার রিটেল চেনের অপ্রতিদ্বন্দ্বী রাজা হিসেবে বিবেচিত হন। কিন্তু এটা তো গেল সফলতার গল্প। এরপর থেকে শুরু হয় পতনের কাহিনী। কিশোর বিয়ানি পরিকল্পনা নেন এবার তিনি সমস্ত ব্যবসায় ডাইরেক্ট কাস্টমার বিজনেস করবেন। তাই একে একে এরপরে নানা পোশাকের ব্র্যান্ড কিনে নেন, নিজের আউটলেটে রাখেন। 2005-এ অল নাম দিয়ে রিটেল আউটলেট খোলেন, যেখানে মোটা মানুষদের পোশাক পাওয়া যাবে। এরপর বিগ বাজারের মধ্যেই গোল্ড বাজার নামে জুয়েলারি দোকান খোলা, ঘর বানানো এবং রেনোভেট করবার জন্য হোম টাউন ব্র্যান্ড খোলা, বই বিক্রির জন্য ডিপোট ব্র্যান্ড খোলা, এমনকি চা আর সিঙ্গারা বিক্রির জন্য চামোজা নামে কিওস্কো খোলেন। শুধু এটাই নয়, 2007-এ তিনি ফিউচার ক্যাপিটাল ভেঞ্চার শুরু করেন, যেখানে তিনি ওয়েলথ ম্যানেজমেন্ট এবং রিয়েল এস্টেট ব্রোকারি শুরু করেন, প্লাস ফিউচার জেনারেল ইন্স্যুরেন্সের নামে ইন্স্যুরেন্সের বিজনেসও শুরু করেন। বাইরে থেকে দেখে মনে হবে ফিউচার গ্রুপ একটার পর একটা সফল প্রজেক্ট শুরু করে চলেছে, আ বিগ সাকসেস। কিন্তু এই সমস্ত ভেঞ্চার তিনি নিজের টাকায় শুরু করেননি। এর জন্য তিনি হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছিলেন, যেটার ভুল ম্যানেজমেন্ট যে কোনো ব্যবসাকে ডুবিয়ে দিতে বাধ্য। কিশোর বিয়ানি ভেবেছিলেন তিনি এতটাই ব্যবসা করবেন যে সব ধার মিটিয়ে লাভ করতে শুরু করবেন। কিন্তু তারপরে এলো 2008-এর বিশ্বব্যাপী আর্থিক মন্দা, গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস। সব আউটলেটগুলোতেই সেল কমতে থাকলো। এমন অবস্থা এসে গেল যে শুধু চালানোর খরচটুকু ওঠে না। এর ফলে যেটা হবার, ব্যবসা বাঁচিয়ে যাওয়ার জন্য আরও লোন। 2012 সালের মধ্যে ফিউচার গ্রুপ 12,000 কোটি টাকার লোন নিয়ে ফেলে। এত টাকা লোন, তার সুদ, একে তো আউটলেটে সেল কমে গেছে, তার উপর এত রকম ফিনান্সিয়াল ক্রাইসিস। কিশোর বিয়ানির পিঠ থেকে যায়। বাধ্য হয়ে তাকে একটার পর একটা প্রজেক্ট বিক্রি করতে হয়। অনিচ্ছা সত্ত্বেও তিনি বাধ্য হয়ে প্যান্টালুন্সের ব্র্যান্ড বিক্রি করে দেন 1600 কোটি টাকায়, আর তারপর ফিউচার ক্যাপিটাল বিক্রি করে দেন 4250 কোটি টাকায়। তার ভুল ছিল অনেক জায়গায়, যেমন একটার পর একটা নতুন ব্যবসা শুরু করার আগে যেগুলো পুরনো ব্যবসা চলছে সেইগুলো ম্যাসিভলি প্রফিটেবল হয়েছে কিনা সেটা বিচার না করেই তিনি নতুন ব্যবসা শুরু করেন। এবং যে কোনো সময়ে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচার জন্য পর্যাপ্ত ক্যাশ রিজার্ভ ছিল না। তাই ওনাকে সেই ব্র্যান্ড বিক্রি করতে বাধ্য হলো, যেটা ওনার হাতে প্রথম শুরু হয়েছিল ওনার যাত্রা। যাই হোক, প্যান্টালুন্স আর ফিউচার ক্যাপিটাল বিক্রি করে কিশোর বিয়ানি ভেবেছিলেন তিনি হয়তো ব্যবসায় কামব্যাক করবেন। কিন্তু ঠিক এই সময়ই সলিড কম্পিটিটর হয়ে মার্কেটে প্রবেশ করে দুটি মার্কেট জায়ান্ট, অ্যামাজন আর ফ্লিপকার্ট। অর্থাৎ মার্কেটে আবার নতুন চ্যালেঞ্জ। এদের সঙ্গে কম্পিটিশন করবার জন্য কিশোর বিয়ানিও বিগ বাজার ডাইরেক্ট নামে ই কমার্স শুরু করে দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অ্যামাজন আর ফ্লিপকার্ট ইতিমধ্যেই মধ্যবিত্ত ভারতীয়র ঘরে বসে অনলাইন শপিংয়ের মন জয় করে নিয়েছে। এদিকে বিগ বাজার ডাইরেক্টে এক্সপিরিয়েন্সের অভাব, কাস্টমারের ইস্যু, ইনভেন্টরি, রিটার্ন ইস্যু ছিল অনেক বেশি। আর তাই অ্যামাজন ফ্লিপকার্টের সঙ্গে প্রতিযোগিতা করা একেবারেই অসম্ভব। তাই কোটি টাকার এই ভেঞ্চারও ফেলিয়ার হয়ে যায়। তারপর ইজিডে ক্লাব নামে তিনি গ্রোসারি স্টোর খোলেন এবং প্রতিজ্ঞা করেন 2022-এর মধ্যে সারা ভারতে 10,000 স্টোর খুলবেন এবং ভারতের মুদিখানার কেনাকাটার ধারণা বদলে দেবেন। এতে তিনি মেম্বারশিপ কার্ডের ব্যবস্থা চালু করেন, যেখানে কাস্টমাররা বছরে ন্যূনতম 1,000 টাকা দিয়ে জয়েন করতে পারবেন এবং প্রতিবার কেনাকাটার সময় 10% ডিসকাউন্ট পাবেন। কিন্তু এই প্ল্যানও ব্যর্থ হয়ে যায়, কারণ বছরের শুরুতেই মিনিমাম 1,000, 2,000, 5,000 টাকা জমা দিয়ে দেওয়া, তাও শুধুমাত্র 10% ডিসকাউন্টের জন্য, যেটা সাধারণ মানুষ পাড়ার দোকানে এমনিতেই পেয়ে যায়। তাই এই প্ল্যানটা মানুষদের মধ্যে হিট করতে পারেনি, যার ফলে ইজি ডে ক্লাব ফ্লপ করে এবং 2020 সালের মধ্যেই বহু দোকার শাটার টেনে দেয়। এখানেই শেষ নয়, এবার তিনি বিগ বাজারে নিজের ব্র্যান্ডের নানা রকম প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেন। স্ন্যাক্স, হোম কেয়ার প্রোডাক্টস, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, চাইল্ড প্রোডাক্টস ভরিয়ে দেন নিজের ব্র্যান্ডে। কিন্তু এই সমস্ত নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পূর্ণভাবে ফ্লপ হয়ে যায়। লোকেরা বিগ বাজারে এসে নিজেদের পছন্দের পুরানো ব্র্যান্ডই কিনতে চান, না থাকলে চলে যান। যারা তাও একবার কিনে নেন বিগ বাজার ব্র্যান্ডের, একবার কেনার পরে তারা দ্বিতীয়বার কেনার কথা ভাবেনও না। এর ফলে আবারও প্রচুর লস হয় কোম্পানির এবং 2019 সাল পর্যন্ত আবার কোম্পানির লোন বাড়তে 12,800 কোটি টাকা এসে পৌঁছায়। তাও কোম্পানি কোনো রকমের টিকে ছিল ব্যবসায়। কিন্তু তারপর এমন এক ঝড় আসে যেটা ফিউচার গ্রুপকে সমূলে উৎপাদন করে, আর সেই ঝড় হলো কোভিড-19। রাতারাতি সারা দেশ জুড়ে লকডাউন শুরু হয়ে যায়। বন্ধ হয় বিগ বাজারের সেন্ট্রাল মলের সমস্ত আউটলেট। সম্পূর্ণভাবে ফেঁসে যায় কোম্পানি। আউটলেটের ভাড়া, কর্মচারীদের বেতন, লোনের সুদ, এই সব নিয়ে ফিউচার গ্রুপ জর্জরিত হয়ে পড়ে। স্টোরগুলোর ভাড়া সময় না দেওয়ার কারণে একটার পর একটা স্টোর হাতছাড়া হতে থাকে। বন্ধ হয় একটার পর একটা বিগ বাজার স্টোর। 2022 সালে ব্যাংক অফ ইন্ডিয়া লোন না মেটানোর কেস করে ফিউচার গ্রুপের এগেনস্টে,
যেটা এখনও চলছে, আর যার জেরে একটার পর একটা স্টোর ফাইনালি বিক্রি হয়ে যাচ্ছে। আর বহুদিন বন্ধ থাকার পর আজকে বিগ বাজারের সেই আউটলেটের জায়গায় একটা একটা করে ওপেন হয়ে চলেছে রিলায়েন্স স্মার্ট বাজার। নো ডাউট কিশোর বিয়ানী ভারতের রিটেল চেন মাস্টার হয়েই আছেন, যিনি একই সাথে প্যান্টালুন্স, বিগ বাজার এবং সেন্ট্রাল মলের মতো হ্যাপিনিং রিটেল আউটলেটের জন্ম দিয়েছেন। কিন্তু তার অতি দ্রুত একটার পর একটা ভেঞ্চার শুরু করা আর হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে ব্যবসা করা আলটিমেটলি তার পতন নিয়ে আসে। আর এটাই বিগ বাজার বন্ধের আসল কারণ বা কাহিনী, যেটা অনেক রিসার্চ করে লেখা। তো আপনাদের যদি এই রকমই সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে বিশদে রিসার্চ ফ্যাক্ট জানবার ইচ্ছা হয়, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং কমেন্টে আপনাদের ইচ্ছাটা জানাবেন। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।